মোহাম্মদ আফ্রিজি বিন আপন ২৬ বছরের একজন তরুণ বাংলাদেশ থেকে জাপান গিয়েছিলেন অটোমোবাইল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে, কিন্তু তার স্বপ্ন শেষ হয় একটি কফিনে। জাপানের মতো উন্নত দেশে কিভাবে একজন শিক্ষার্থী খাবারের অভাবে এমন সিচুয়েশন ফেস করে এবং এই ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দেয়। কিন্তু এখানে মূল সমস্যা আসলে কি ছিল? ভুল কি আপনের ছিল, নাকি জাপানের কালচার এখানে কিছু ক্ষেত্রে দায়ী? আপনের স্টোরিটা যদি শর্ট করে বলি, তাহলে আফ্রিজের সমস্যা শুরু হয় যখন তিনি তার কলেজের বকেয়া টিউশন ফি পরিশোধ করতে পারেননি। এরপর একে একে বন্ধ হয়ে যায় তার বিদ্যুৎ, গ্যাস, পানি, এমনকি মোবাইল সংযোগও। তিনি কার্যত একটি ছোট ভাড়া বাসায় ঘরবন্দি হয়ে পড়েন। আফ্রিজি গভীর বিষণ্ণতায় ভুগছিলেন। তিনি 15 দিন ধরে বাসা থেকে বের হননি। প্রতিবেশীরা খাবার দিয়ে গেলেও তিনি সেগুলো গ্রহণ করার শক্তি হারিয়েছিলেন। শেষবার তাকে দেখা যায় রান্নাঘরের একটি ছোট জানালার ফাঁক দিয়ে। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তিনি বলছিলেন, আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না, 4 দিন ধরে কিছুই খাইনি। এ কথাগুলো ছিল তার শেষ কথা। তার বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছিল রবিবার পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স নিয়ে তার দরজা খুলবেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আফ্রিজের প্রধান সংকট ছিল আর্থিক দুরবস্থা এবং মানসিক বিষণ্ণতার মিশ্রণ। তার বকেয়া টিউশন ফি পরিশোধ করতে না পারা তাকে একটি দুষ্ট চক্রে ফেলে দেয়। বিদ্যুৎ, পানি, গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় তার জীবন অসহনীয় হয়ে ওঠে। এর সঙ্গে যোগ হয় জাপানের সাংস্কৃতিক চাপ। জাপানি সংস্কৃতি ব্যক্তিগত গোপনীয়তা এবং স্বাধীনতার উপর জোর দেয়। সাহায্য চাওয়া বা ব্যক্তিগত সমস্যা প্রকাশ করা লজ্জার বিষয় হিসেবে দেখা হয়। আফ্রিজি সম্ভবত তার সমস্যার কথা বলতে লজ্জা পেয়েছিলেন। ডিপ্রেশন বাইরের দেশে পড়তে যাওয়া যে কোনো স্টুডেন্টেরই হতে পারে, কিন্তু জাপানে এই সিচুয়েশন প্রচণ্ড বিপদ ডেকে আনতে পারে। ইভেন গবেষণায় দেখা গেছে জাপানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে 37.81% বিষণ্ণতায় ভোগে। এই বিষণ্ণতার কারণ হলো সাংস্কৃতিক চাপ, ভাষার বাধা এবং নিঃসঙ্গতা। এবং এই নিঃসঙ্গতা এতটাই বেশি যে 2024 সালের একটা রিপোর্ট বলেছিল 6 মাসে 40,000 জাপানিজ মানুষ একা ঘরে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। এছাড়া জাপানে বাংলাদেশ কমিউনিটি তুলনামূলকভাবে ছোট, মাত্র 35,000 মানুষ। ফলে আফ্রিজি পর্যাপ্ত কমিউনিটির সহায়তা পাননি। তার প্রতিবেশী বা তার বন্ধুরা সমস্যার সম্পর্কে জানলেও জাপানের কঠোর গোপনীয়তা আইন তাদের তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে বাধা দিয়েছিল। জাপানে অনুমতি ছাড়া কারো বাসায় প্রবেশ করা নিষিদ্ধ এবং এই আইনের কারণে তার বন্ধুরা পুলিশের সাহায্য না নিয়ে তার বাসায় ঢুকতে পারেনি। তাহলে এমন পরিস্থিতি কিভাবে এড়ানো যায়? জাপানে পড়তে যাওয়ার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য কি প্রস্তুতি নেওয়া উচিত? প্রথমত, আর্থিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানে যাওয়ার আগে পর্যাপ্ত সঞ্চয় বা বৃত্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে মানসিক প্রস্তুতি নেওয়াটাও জরুরি। অ্যান্ড জাপানের সংস্কৃতি সম্পর্কে জানাটাও জরুরি এবং নিঃসঙ্গতা মোকাবেলার জন্য বন্ধু বা কমিউনিটির সঙ্গে যোগাযোগ রাখাটা অনেক ইম্পর্টেন্ট, যাতে সামাজিক সহায়তা সহজেই খুঁজে পাওয়া যায়। বাংলাদেশি কমিউনিটি বা বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সেবার সঙ্গে যোগাযোগ রাখুন। যদি আর্থিক বা মানসিক সমস্যায় পড়েন, তাহলে লজ্জা বা জড়তায় না পড়ে দ্রুত সাহায্য চাওয়া উচিত।